আমার সিও তো আছে এখানে, আমি হুম চলে যাই ওখানে। আমি চলে যাই ওখানে, কারণ আমাকে আমার তো জায়গাটা একটু দূরে, যেহেতু একটু কোথায় আবাহনী মাঠ আমাকে যাইতে হয়, আবার একটু ঘুরে যাইতে হয়, কারণ ওই হুম সামনে দিয়ে তো আমি যাইতে পারছি না। ওরা ওখানে গ্রেনেড এবং এসএমজি টেসএমজি দিয়ে ওরা গেটের বাইরে বের হয়ে গেছে, বিডিআর জওয়ানরা। আহ, যখন আমি আমি এটি পরের ফেজে বলবো, আপনার কোশ্চেনিং এর পরে, মানে ওদের ফায়ারিং বা ওদের হত্যার যেসব বিভৎস চিত্রগুলো, এটা আমাদের দেশি কোনো জওয়ান করবে বলে আমার এরকম ইয়া হয় না। বড় কথা হলো, এজ এ মিলিটারি কমান্ডার, এজ এ মিলিটারি অফিসার, আমার কাছে খারাপ লেগেছে যে আমার সামনে এই জিনিসগুলো হচ্ছে, বাট আমাকে একরকম আপনি বলতে পারেন যে আমাকে আটকিয়ে রাখা হয়েছে। তো এটা আমি কেন স্যার আবাহনী মাঠে না, আমরা উই আর ডিসকাসিং, তুমি আসো। তো আমি তখন আই কুড গেজ, আমার সৈনিকরা, আপনি যদি ওই সময়ের আর্কাইভে দেখবেন, মাই ট্রুপস দে হ্যাড বিন ক্রাইং আমার সাথে। তারা মানে আমরা সবাই, আমাদের খুব মন খারাপ ছিল যে কি হচ্ছে টচ্ছে। এবং ওই যে সৈনিকটার ভাই ওখানে ভিতরে ছিল, ওরেও হুম দেখলাম যে খুব ছটফট করতেছে, সে কোনো মেসেজ পাচ্ছে না, এ না। তো ওভারঅল সবকিছু মিলে টিলে, তো 12টার সময় যখন আবাহনী মাঠে যাইতে বললো, তখন আমি কিভাবে যাব, কারণ আমার গাড়ি তো যাই হোক, ওটা তো আর আমাদের জন্য সমস্যা না। ওই হুম গাড়ি আসতে বললাম, গাড়ি আমি ভিতর দিয়ে, ওই যে নিউ মার্কেটের যে কাঁচা বাজারের ভিতর দিয়ে যে রাস্তাটা আছে, ওইটা দিয়ে একেবারে গাউসিয়া ফ্লাইওভার যেটা আছে, ওই ওখানে গিয়ে হুম আমি গাড়িতে উঠে আমি গিয়ে গিয়ে দেখি যে আমরা কমপ্লিটলি রেডি। এবং আই আস্কড দোজ কমান্ডার্স, মানে যারা সিও অধিনায়ক ছিল, ওরা মোস্ট অফ দেম আর ভেরি নোন টু মি। কেউ কেউ আমার কোর্সমেট ছিল, দুজনেই আমার দুইটা ইউনিটের, ভাইটাল দুইটা ইউনিটের কোর্সমেট ছিল। ইভেন ইঞ্জিনিয়ার ব্রিগেডের ও আমার কোর্সমেট ছিল। তো হুম আমি হতবাক হয়ে গেলাম। তো ওরা 12টা বাজে, আমরা কোনো অ্যাকশন না, কোনো কিছু না, এখন এখানে ডিসকাস, কার সাথে ডিসকাস করবো? এভরিবডি, মানে কমান্ড চ্যানেলে এভরিবডি ইজ বিজি উইথ দ্য মোবাইল। তারা মোবাইলে কার সাথে কি কথা বলছে, ওইদিকে ভিতরে এরকম হচ্ছে, আই ডো নট নো যে কে মানে ইয়ে দেওয়ার এই ধরনের মিউটিনি, এই ধরনের ভিতরে একটা অসন্তোষ, এটা আর্মি ইজ এনাফ। এবং আমাদের যে এলিমেন্ট ছিল, আমি যতটুকু জানি, কিন্তু এক পর্যায়ে আমি যেমন নিউ মার্কেট গেট, আবার জিগাতলায় 17 বেঙ্গল, তারা অলরেডি ওই যে আবাহনী মাঠে নিয়েছে। আবার ফোর বেঙ্গল আপনার পুরোটা ওই যে ওটাকে ট্যানারি বাজার, যেটা ট্যানারি বাজারের ওই গিয়ে, মানে চারিদিক কিন্তু সারাউন্ডেড করা হয়েছিল। হুম এটা আমি ওই ওখানে যখন গেলাম, তখন আমি শুনতে পেয়েছিলাম যে এগুলো, যেহেতু আমাকে ইন্ডিপেন্ডেন্টলি এটা দেওয়া হলো, আবার পূর্ব বেঙ্গলকে দেওয়া হলো জিগাতলার গেট, ওটি তো আপনার এতটাই বিল্ড আপ এরিয়া, ওই বিডিআর গেটের সাথেই বড় বড় বিল্ডিং, হাই রেঞ্জ বিল্ডিং, এটা ওইটা। তো যার জন্য হুম এটা এগুলো ঘিরে ফেলতে খুব একটা বেশি সময় লাগেনি। বাট সময়টা লাগিয়েছেন একেবারেই, এটা এখন যদি বলি পরিকল্পিত ভাবেই। তার মানে 12টার সময় আমি ওখানে গিয়ে তাদের যে অবস্থা দেখতেছি, তাতে দেখলাম যে না, অ্যাকশন যাওয়ার কোনো তো দূরের কথা, মানে কোনো চিন্তা ভাবনা দূরের কথা। তারা কোথায় ব্যস্ত, মোবাইলে ব্যস্ত, তখন একটু ইয়েই হলো। আমি এক পর্যায়ে এরকম, যখন ফার্স্ট টাইম গেলাম, তখন আমি আবার বললাম যে আমি চলে আসলাম, আমার সিও তো আছে এখানে, আমি হুম চলে যাই ওখানে। আমি চলে যাই ওখানে, কারণ আমার জায়গাটা একটু দূরে, যেহেতু একটু কোথায় আবাহনী মাঠ আমাকে যাইতে হয়, আবার একটু ঘুরে যাইতে হয়, কারণ ওই হুম সামনে দিয়ে তো আমি যাইতে পারছি না। ওরা ওখানে গ্রেনেড এবং এসএমজি টেসএমজি দিয়ে ওরা গেটের বাইরে বের হয়ে গেছে, বিডিআর জওয়ানরা। আমি কিন্তু রিস্ক নিয়েই আবাহনীর মাঠে যতবারই গিয়েছি, ততবারই রিস্ক নিয়ে গিয়েছি। এটা গিয়েছি একটু ঘুরে ডিটোর নিয়ে, কলাবাগানের ওই রাস্তাটা দিয়ে, রাপা দিয়ে, তারপরে ওই জায়গাটা রাপা প্লাজা। তো যাই হোক, আমি দেখলাম যে আমার জন্য একটু বারবার আসাটা রিস্ক হয়। আমি সিওকে বললাম যে স্যার, ওয়ান্স ইউ আর হিয়ার, ইউ কমিউনিকেট উইথ মি, যখন যেটা হয় আমাকে জানায়েন, বাট কেন অপারেশনাল অর্ডারটা দেওয়া হচ্ছে না? বলে যে ইউ উইল গেট অল দ্য অপারেশনাল অর্ডার, আদার দেন ইউ উইল নট ডু এনিথিং। আমাকে বারবারই কিন্তু সে শাসাচ্ছে, একরকমের ধমকে দিচ্ছে আর কি। এটাকে আমরা মিলিটারি ভাষায় একরকম বলি যে মানে মানে তার আদেশ ছাড়া যেন আমরা কোনো কিছু না করি। তো হুম আমি আমার লোকেশনে চলে গেলাম। তো এরকম একটা দুইটা এরকম বেজে গেল। 3টার সময় বললো কি যে সাভার থেকে আরো হেভি ট্যাঙ্ক টুং, এটা ওইটা, মানে এগুলো হলো অল আর বাহানা টাইপ কথাবার্তা। কারণ আমার হুম কথা হচ্ছে যে বাট আমাদের আপনারা তো রেডি ছিলেন, আপনাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না, অথচ ভিতরে অপারেশন চলতেছে, আবার উনি বলতেছে বাইরে থেকে। ভিতরে অপারেশন না, ভিতরে একেবারে কিলিং চলছে, কিলিং আমাদেরকে চলতেছে, ঢুকতে সরি, দিল না। অপারেশন না, কিলিং এবং চলতেছে। আমাদের হুম আমাদের সাথে যারা ছিল, ওরাও কিন্তু এই যে 60 মিলিমিটার মোটর, 82 মিলিমিটার মোটর, এটি কিন্তু আমাদের বেঙ্গল ইউনিটে আছে অ্যাভেলেবেল, ওরাও নিয়ে আসে গাড়িতে করে। হুম মুদ্রা কথা হলো 46 ব্রিগেডের ইভেন এপিসিও আছে, হুম এপিসিও আছে।
আসছে সবই আবাহনীর মাঠে সবই জড়ো করা। হুম ওডিতে দেখে ওরা আরো বেশি, ওই সময়ও আমি দেখছি রেড হোয়াইট ফ্ল্যাগ দিয়ে এই যে জাহাঙ্গীর কবির, নানক, মির্জা আজম, মানে এদের একটা বিশাল ভূমিকা। আই থট দ্যাট যে ওরা হয়তো এটাকে ঠান্ডা ঠান্ডা করার, নাহলে আমি কিন্তু ওখানে আমার নিউ মার্কেট গেটে আমি ওদের গুলি করতাম। হুম আমার হুম পারমিশন ছিল না, বাট আমি আই থট দ্যাট যে তারা একটা যেহেতু হোয়াইট ফ্ল্যাগ নেগোশিয়েট করার চেষ্টা করছে বা এরকম কোনো কিছু, বাট তারা সময়টা নিয়ে যে এই কিলিং গুলো নিধন গুলো করছে, এটা আমরা কিন্তু গ্রাউন্ড অফিসাররা আমরা বুঝতে পারিনি। আজকে 16 বছর পরে যদি আপনি জিজ্ঞেস করেন, তখন হুম আমার ভিতরটার ভিতরে এরকমই একটা প্রশ্ন জাগে যে আমাকে যদি পারফেক্টলি বলা হতো এবং আমাদের 46 ব্রিগেডের অন্যান্য ইউনিট গুলোকে যদি বলা হতো যে তোমরা মার্চ করো এবং ইউ গেট ইনসাইড দা ইয়ে, তো এর মধ্যে ভালো কথা আমি একটু ভুলে গেছি। আমি কিন্তু ওই যে যখন ওখানে এরকম সিচুয়েশন দেখলাম, তখন কিন্তু আমি আমার সিওকে একটা প্রপোজাল করেছিলাম, প্রপোজাল দিয়েছিলাম যে স্যার আমাদের তো আর্টিলারির গান আছে, ওই যে হুম তোপধ্বনিতে আমরা 31 বার তোপধ্বনি দেই, 17 বার তোপধ্বনি দেই, মানে অ্যাজ পার দা বিআইপি ক্যাটাগরি অনুযায়ী। এটা আপনি তো জানেনই যে তোপধ্বনিটা হলো ব্ল্যাঙ্ক অ্যামুনিশন, বাট ইট হুম গিভস হিউজ সাউন্ড এফেক্ট। আর যদি না হয় তাহলে এটাকে আবার আমাদের আর্টিলারি গানের ডাইরেক্ট শুটও আছে, ওদের গেট বরাবর যদি আমরা 2-3টা ফায়ার করতে পারতাম, তাইলেও মনে করেন ওরা ভিতরে হলো 10,000 হুম আর আমরা হলাম, যাই আমরা থাকি না কেন ওটা বড় কথা না, কথা হচ্ছে যে ওরা সেনাবাহিনীর কাছে, ওরা না শুধু সারা বিশ্বে আমাদের একটু আলাদা সুনাম আছে, হিলট্রাক্সের লাইফ অ্যামুনিশন আমাদের শান্তিমেনের কাছে, যে সেনাবাহিনী ইফ দে গেট দ্য টার্গেট উইথ প্রপার অথরিটি, আমরা ওটাকে সমূলে নির্মূল না করে আসি না। এবং আমরা কিন্তু হুম 4টা ইউনিট চারদিকে ঘিরে ফেলেছিলাম, এবং হুম আমাদেরকে যদি অপারেশনাল অর্ডারটা দেয়া হতো, তাহলে হুম আমার মনে হয় যে আদৌ কোনো কিলিং হতো কিনা, আই হ্যাভ অল দ্য ডাউট। বিকজ হুম আমি ঢুকে যেতে পারতাম সবার আগে, আমি ঢুকে হুম যেতে পারতাম, তারপরে হাজারিবাগের 5 নম্বর গেট যেটা একেবারে দরবার হলের কাছে, ফোর বেঙ্গলের সিও এখন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর, ইজ মাই কোর্সমেট। হুম আর 17 বেঙ্গলের যে টোয়াইসি, মানে 17 বেঙ্গলের, সে হচ্ছে মেজর জেনারেল মাহবুবুর রশিদ, এই আপনার লন্ডনে সে ডিএ ছিল 3.5-4 বছর, সে 55 ডিবের জিওসি ছিল, সে ডিজিডিবিতে ছিল। আমি জানি না কিভাবে কি, যাই হোক আমাদেরকে অপারেশনটা করতে দেওয়া হলো না। ওই অপারেশনটা যদি তখন করতে দেওয়া হলো, হয়তো আমাদের এই 57 অফিসার সহ এই 74 জন জওয়ান মারাই যেত না। এটা হলো হুম ম্যাম আমার পার্সোনাল, আমি কোনো আবেগ দিয়ে কথা opinion। বলছি না। আমি মানে আপনি আবেগ যা দিয়ে, দেখেছেন, আপনার যা মনে হয়েছে, কারণ আপনি যখন এখানে পৌঁছেছেন তখন সেরকম কোনো কিছুই কিলিং শুরু হয়নি এরকমই মনে হয়েছে, কিন্তু এরপরে আপনাদেরকে যত টাইম লস হচ্ছে ততই সুযোগটা করে দেওয়া হয়েছে ভিতরে। একেবারে এক্স্যাক্টলি যত ওই সুযোগ, এটা হলো মানে আমাদের কথায় আছে না যে দ্য মোর ইউ গিভ টাইম টু দ্য এনিমি, এনিমি হুম উইল বি গেটিং। আসলে এখানে এনিমি কি, এখানে এনিমি তো দে আর প্রিপেয়ার, এবং হুম আমাদেরকে ট্যাগল দিয়ে রাখবে, আমাদেরকে কালক্ষেপণ করে রাখবে, ইট ইজ প্রি প্ল্যান। এটা হুম আজকে হুম আপনার এই 16 বছরের কথাটা এই কারণে বলছি, যদি এরকম কোনো নাটক কেউ মঞ্চস্থ করতে চায়, এরকম কোনো পুস্তিকা কেউ লিখে বা নাটকের স্ক্রিপ্ট কেউ লিখে রাখে, তাইলে তো ইউ ক্যানট গেট দ্য ক্লিয়ারেন্স ফ্রম মাই হায়ার এশালন। যেমন আমার খুব কষ্ট লাগে নীলখাতে এই যে ফারুক খান, লেফটেন্যান্ট হুম কর্নেল ফারুক খান, সে তো একজন মিলিটারি অফিসার, সে হুম আমাদের ব্যাটালিয়ন কমান্ডার ছিল, এবং উনি অনার কোড এটা ওটা খুব মানে সাবস্টিকেটেড, অত্যন্ত লার্নেড একজন ব্যক্তি। সে এসে মেগাফোনে আমার বাহিনীর সাথে কথা বললো, না আমাকে বলতেছে নো এইসব ইয়ে করো না, তোমরা জানো না এইসব বিদ্রোহ টিদ্রোহ। সে কিন্তু তখন আওয়ামী লীগের একেবারে নতুন মন্ত্রী, তো উনি হুম বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী তখন। তো উনি যদি মন্ত্রীর অ্যাপার্ট থেকেও যদি না দেখে, উনি মিলিটারি অফিসার, উনি যদি তারেক সিদ্দিকী সামরিক উপদেষ্টা, সেও একজন মিলিটারি অফিসার, আমার হুম সেনাপ্রধান, আমার ব্রিগেড কমান্ডার, এদের কাছ থেকে যদি যে আমি আই লিভ এভরিথিং, যে আমি আমার অফিসারদেরকে বাঁচাবো, অপারেশনাল হুম ওয়াটারটা দিলে আমরা কিন্তু ইয়ে করতে পারলাম। যেখানে আপনি শুনেছেন নিশ্চয়ই যে ওখান থেকে জীবিত যারা বের হয়ে আসছেন, সেই মধ্যে মেজর জাহিদিন অনেকগুলো ইন্টারভিউ আছে যে হুম ডিজিকে কি নৃশংসভাবে দে হ্যাভ কিল, এবং কারা এটা এই ষড়যন্ত্রের সাথে জড়িত, এগুলো নীল নকশা আগেই করা। এই কারণেই তারা এই ডিলে ব্যাটেলটা দিয়ে দিয়ে তারা, নাইলে দেখেন আপনি জাস্ট শপথের 50 দিনের মাথায় কিন্তু এই পিলখানা আমাদের এখানেই 21শে ফেব্রুয়ারি একটা মাতৃভাষা দিবস থাকে, শহীদ দিবস, এইটার হুম সাথে তারা এই ঘটনাটাকে ট্যাগ করে এমন একটা ঘটনা ঘটালো, যেটা আমার কাছে মনে হলো যে
এই জন্য একটা নাটক মঞ্চস্থ হতে যাচ্ছে আজকে 16 বছর পরে, বাট তখন কিন্তু আমি এটা জানি। বাট এত বড় হুম, সাহস যে বিডিআর জওয়ানদের যে থেকে থেকে কিল করা, এটা এখনো আমি বিশ্বাস করতে পারছি না। এখনো আমি আঁতকে উঠি তাদের হুম, মানে যখন আমি আমি এটি পরের ফেজে বলবো আপনার কোশ্চেনিং এর পরে, মানে ওদের ফায়ারিং বা ওদের হত্যার যেসব বিভৎস চিত্রগুলো, এটা আমাদের দেশি কোনো জোয়ান করবে বলে আমার এরকম ইয়া হয় না। মানে মানে এটা টোটালি কি বলবো, এটা আমাদের ফেলিউর, এবং এটা আপনি বলেন হুম। বরং বিডিআর বিদ্রোহ না, এটা রাষ্ট্রীয় রাষ্ট্রীয় কিলিং। পৃষ্ঠপোষকতা, রাষ্ট্রীয় কিলিং। এটা আপনি আমাকে হয়তো যদি ওই ধরনের লিডিং কোশ্চেন করেন, তাহলে আই ক্যান গিভ দ্য পিকচার। হুম, এটা রাষ্ট্রীয় কিলিং কিলিং এবং আপনার এরপরে আপনারা আসলে কখন সুযোগ পেয়েছেন? মানে আপনি সেখানে 12টা পর্যন্ত বর্ণনা দিয়েছেন না, সে ওই তো 25। ওই সারা দিনটাই, মানে এটা হচ্ছে যে ওইভাবে কমান্ড চ্যানেলকে আমাদেরকে না বলে টলে ওই যে 25 তারিখ পুরোটা গেল, 3 বার আমি গেলাম ওখানে। আমাদের একটা মনে করেন যে কোনো এখানে অ্যাটাকের কিছু নাই, তারা যে প্ল্যানটা করে আছে বা এটা টোটালি একটা মানে আমাদেরকে এসব বুঝিয়ে তো লাভ নাই। একই কনভেনশনাল ওয়ারের মিলিটারি রুলস আইন কানুন সারা পৃথিবীতে একই। তো এখানে ওই যে স্টার্ট লাইন দিয়ে অ্যাটাক করবে, এই করবে, ওই করবে, এগুলো হলো সব হলো অল আর বুলশিট। এটা হলো যে হুম, শিক্ষাটা আমরা শিক্ষা গ্রহণ করেছি, এগুলো হলো মানে আমাদেরকে ওই যে আছে না যে মানে এগুলো ট্যাকটিক শেখানো আর কি। যুদ্ধক্ষেত্রে আমার ভাইরা শহীদ হচ্ছেন, আমার অফিসাররা, আমার কলিগ অফিসাররা শহীদ হচ্ছেন। তো আসলে সত্যি কথা বলতে কি, এটা নিয়ে যেমন কাল বাদে পরশুই আমাদের সেই দিনটা, তো আমি এতটাই ব্যথিত, এতটাই যে এর আগে আমি কথাটা বলে অনেকটা রিলিফ হলাম। এই 16 বছর তো আমি বলতে পারি নাই। আমার জিনিসটা হলো যে ওই 25 তারিখে তো আমাদেরকে ঢুকতে দেয়া হলো না। 25 তারিখ গেল, 26 তারিখ গেল, আমরা ঢুকলাম। 26 তারিখে ঢুকার কথা ছিল 27 তারিখ সকালে, বাট আমরা একটু যেহেতু আমরা কাছাকাছি ইয়েতে ছিলাম, আমরা 12:30 পৌনে একটার দিকে আমরা ঢুকেছিলাম। তো পঁচিশ হুম। তারিখে যখন ঢুকতে পারেনি আর প্রচন্ড রকমের ফায়ার এটা ওটা হয়েছে, তখন এই যে বিভিন্ন রকমের নাটকগুলো আসতেছে তাদের মানে 25 ওই যে তারিখে আপনাদেরকে কি বলে আর ঢুকতে দেওয়া হয়নি? আপনাদেরকে তো বলেছে যে 12টা পর্যন্ত আপনি বলেছেন যে আরো ছাপা না, থেকে ওই আসতে যে তখন ওরা মানে আমাদেরকে বলেছে যে মানে আমরা আহ, 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 স্পষ্ট মনে আছে যে আমরা এখানে যদি এখন অ্যাটাক করতে যাই, এটা ফারুক খানের কথা, আমার ব্রিগেড কমান্ডারের কথা, আমার সিওর কথা, এবং আমি অথরিটি নিয়ে এই কথাগুলো বলছি যে এই মুহূর্তে যদি আমরা এখানে অপারেশন পরিচালনা করি, তাহলে হতাহতের সংখ্যা আরো বাড়বে, আরো বেশি এখানে হবে। মানে একটা তিলকে তাল বানানো, তিলকে হুম, তাল বানিয়ে বুঝিয়ে দেওয়া যে এখানে অপারেশন করতে গেলে এখন জীবন জীবন হুমকি তো যা হবার হয়েই গেছে। আর হুম, এখানে আউটসাইড যেটা ফারুক খান আমাকে ক্লিয়ারলি আমাদের সৈনিকদের সামনে, যেখানে সিভিলদের কিলিং হবে বেশি, ওরা আশেপাশে থাকে। আসলে মুদ্রা কথা হলো, আর্মি যখন অপারেশন করে বা এই হুম, ধরনের ইয়াদের সেফটি গিয়ারে বা যখন কোনো অপারেশনাল মুড, তখন সিভিলিয়ানদের আপনার সেফটি সাইড বিবেচনা করেই কিন্তু অপারেশন লঞ্চ করা হয়। আরে ভাই, আমাদের কলিগদের মেরে ফেলতেছে, আমাদের ভিতরে আমাদের পরিবারদেরকে নিগৃহীত করতেছে, করতেছে। আর নাও ইউ আর টেলিং যে খুব বেশি হবে, আরো বেশি হবে হ্যাঁ, বলতেছেন। মানে হুম, আপনার মৃতের সংখ্যা বেশি হবে এবং খুব হবে। তো দিস অল আর বুলশিট, রং টিচিং, এবং দেয়ার মানে আমি বলবো যে এটা এই পরিকল্পনা প্ল্যান, এবং এটা অত্যন্ত ডিজাইন করে করা, অত্যন্ত সুন্দরভাবে করা। তো যাই হোক, ওই 25 তারিখ রাত হয়ে গেল। রাত হলো, সন্ধ্যার পর সন্ধ্যা 7:30টার দিকে আবার নতুন একটা ফরম্যাট বের করলো কি আমাদের। প্রথমে বললো 5 কিলোমিটার ব্ল্যাক আউট, 5 কিলোমিটার হুম, ব্ল্যাক আউট, মানে 5 কিলোমিটার দূরে সরে যেতে হবে। আমি হুম, ছাড়া কিন্তু অন্য কোনো ইউনিট গুলো নাই, সব ইউনিট গুলো কিন্তু আবাহনী মাঠে নিয়ে গেছে, কেউ কিন্তু পজিশনে নাই। হুম, ওই যে আপনাকে বললাম যে ওই হাজারিবাগ, হুম, হাজারিবাগের যে ট্যানারির যে চারিদিকটায়, ওখান থেকেও ওদেরকে নিয়ে যাওয়া হলো। আর জিগাতলার গেটটাও আনঅ্যাটেন্ডেড, ওইটা তারা সবাই আবাহনীর মাঠে। হুম, আর শুধু আমি একমাত্র নিউ মার্কেটের ভিতরে আমার বাহিনীটা নিয়ে। তো যখন 7টা সন্ধ্যা পরপরই যে জাস্ট 7টা সোয়া 7টার দিকে একটা মেসেজ আমি সিওর কাছ থেকে পেলাম যে আমাদেরকে 5 কিলোমিটার দূরে ব্ল্যাক আউট, মানে ব্ল্যাক আউট দেওয়া হচ্ছে, 5 কিলোমিটার দূরে আর্মি সরে যেতে হবে। তো এটা আমি খুবই মর্মাহত হলাম যে ব্ল্যাক যদি 5 কিলোমিটার হয় এবং কোনো বিদ্যুৎ নাই, সব বিদ্যুৎ সংযোগ টংযোগ বন্ধ, পিলখানার ভিতরে কোনো বিদ্যুৎ নাই, আশেপাশের এলাকাতেও কোনো বিদ্যুৎ নাই, আবার 5 কিলোমিটার দূরে আমাকে সরে যেতে হবে।
তো হুম, আমি একটু ইয়ে করলাম, আমি সিও কে রিং দিলাম যে স্যার হোয়াট ইজ দিস, বলে যে ডো নট আস্ক অর ডো নট পুট এনি কোশ্চেন টু মি, দ্য অর্ডার হ্যাজ কাম, যে 5 কিলোমিটার দূরে তোমাদের সরে যেতে হবে। তো আমি বললাম স্যার ইউ নো দ্য প্লেস, আমি যদি 5 কিলোমিটার দূরে যাই তাহলে তো আমাকে ওই গুলিস্তান যাইতে হবে। তা হুম, গুলিস্তান তারপরে আমাকে তো ইয়াতে যাইতে হবে, তখন আমি আমি কি কই যাব, মানে হোয়াট হুম, ইজ গোয়িং। তা বলে যে তোমার এত কিছু তো আর জানার দরকার নাই, ইউ নিড টু গেট দ্য পারমিশন, তুমি হুম, ইউ উইল নট গেট দ্য পারমিশন। এই একেবারে ক্লিয়ার একটা কথা বলেছিল যে রিস্ক ইজ ইনভলভ, এই ওই বিভিন্ন কথাটা বলতেছে তারা তাদের অপারেশনাল কথা, কারণ তারা একটু ডিগ্রিধারী, তারা পড়াশোনা হুম, করেছে এটার উপরে, মানে হুম, এরকম একটা ভাবার। তো হুম, যাই হোক আমি বললাম যে স্যার এখন আমি কি করবো, বলে যে তুমি জিগাতলার গেটের মধ্যে তুমি ঢুকে যাও, যেহেতু আমাদের ওখানে ক্যাম্প ছিল। তো মানে আকস্তাই, ইউ আন্ডারস্ট্যান্ড, যখন আমি 10টা 10-এ ওখানে গিয়ে পৌঁছলাম, আমি এরপরে আর যখন কোনো ডেভেলপমেন্ট ওখানে দেখতে পাইনি, তখন হুম, আমি স্বভাবতই আমি খুব মর্মাহত, এবং আমি নিজেকে নিজেই খুব ইয়ে করছিলাম যে এখন রাতে গিয়ে আমাকে নিউ মার্কেটের ভিতরে ঢুকে থাকতে হবে, কারণ যেহেতু চেইন অফ কমান্ড আই হ্যাভ টু ফলো, আমি কিছু করার নাই। না, আমার জওয়ানদের নিয়ে, আমি আমার সৈনিকদেরকে নিয়ে আমি নিউ মার্কেটের ওই যে আমাদের যে সায়েন্স ল্যাবের যে ক্যাম্পটা ছিল, ওখানে, ওইটাও আমি মুখে শুনিয়েছি, আমি ওখানে যাইনি, আমি ইনসাইড দ্য নিউ মার্কেট, আমি নিউ মার্কেটের মধ্যেই, বাট আমি তাদেরকে শুনিয়েছি যে আমি, মানে আমি সবসময় প্রতীক্ষায় ছিলাম যে আমি একটা কোনো একটা অর্ডার আমি পাবো, মানে হুম। কিছু একটা অর্ডার পাবো যে আমরা আহ, এই জন্য বা- বা- অপেক্ষায় ছিলেন, কারণ আপনার নিজেরও তো বা সৈনিকদেরও তো খারাপ লাগছে যে আসলে কি হচ্ছে ভিতরে, এটা এত খারাপটা সাউন্ড ম্যাম, এত কিছু। খারাপটা হচ্ছে যে এটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। যখন কোনো লাইফ অ্যামুনেশন, যখন কোনো মানে কিলিং ইনসাইটে, মানে একটা আটকানো বদ্ধ একটা জায়গায় যখন এরকম হয়, তখন অনেকেরই আত্মীয় স্বজনের চেয়ে বড় কথা হলো এজ এ মিলিটারি কমান্ডার, এজ এ হুম, মিলিটারি অফিসার, আমার কাছে খারাপ লেগেছে যে আমার সামনে এই জিনিসগুলো হচ্ছে, বাট আমাকে একরকম আপনি বলতে পারেন যে আমাকে আটকিয়ে রাখা হয়েছে, হুম। আটকিয়ে রাখা হয়েছে। এভাবে যদি আমাদের মানে আদেশ সিওদেরকে, না দেওয়া মানেই তো আপনাকে আটকে রাখা, আপনি তো আদেশ ছাড়া কোনো কাজ না ওই করতে যে আমি পারবেন না। বললাম না যে একজন সিও তার অফিসারের কলারটা কখন ধরে, এটা তো টোটালি আনএথিক্যাল একটা ফল। সে কাজটাও সে করেছে, সে কাজটা করেছেন, এবং সে খুব ভালো পজিশনে এখন আছে, এখন বেরজার চেয়ারম্যান মেজর জেনারেল জিয়া চমৎকার ভাবে চাকরি করে যাচ্ছেন। তা আমি এগুলো আসবো পরে, বাট আমার কথা হচ্ছে যে আপনি আমাকে একেবারে টার্গেট থেকে নিয়ে যাচ্ছেন, আমার বুকেও যাতে গুলিটা লাগে এটাও আপনি আহ, বা- বা- কি হবে না চেষ্টা। হবে এটা আপনি কিছুই বলতে পারছেন না। বাট কথা হচ্ছে যে যাদেরকে ওখানে মারা হচ্ছে, যাদেরকে নিগৃহীত করা হচ্ছে, তারা অত্যন্ত মেধাবী, চৌকস এবং বাংলাদেশ সেনাবাহিনীর অত্যন্ত গর্বিত অফিসার। যেমন দু একটা অফিসারের কথা বলি, কর্নেল গুলজার, কর্নেল গুলজারকে জাস্ট 10 দিন আগে আপনার ট্রান্সফার করা হয়েছে। পোস্টিংটা করা হলো বিডিআর এ। সে কিন্তু তার সফলতা শতভাগ, এবং তার অনেস্টি নিয়ে, আমার কথা হলো যে ম্যাক্সিমাম মোস্ট অফ দ্য অফিসার, তাদের অনেস্টি, অপারেশনাল ক্যাপাবিলিটি, তাদের ইন্টিগ্রিটি, এগুলো নিয়ে কথা বলার প্রশ্ন আসে না। অল আর কমান্ডো, হুম, আমাদের বেসিকটা শুরু হয় কমান্ডো দিয়ে। হুম, একটা অফিসারকে যদি ওই জায়গায় যদি একটা অস্ত্রের সাপ্লাইও দেওয়া যেত, আহ, তাহলেও তারা অন্তত মরতো কিছু নিয়ে মরতো। বাট হুম, কথা হচ্ছে যে তারা ওই দরবারের সিরিমোনিয়াল ড্রেসটা এমনি একটু অড একটা ড্রেস, যে ড্রেসটা পরলে ইউ ক্যানট রান, ইউ ক্যানট, মানে জিনিস, আর যেহেতু একেবারে মানে ফায়ারটা বিভিন্ন ভাবে বিভিন্ন দিকে হচ্ছে, যেখানে যখন যেভাবে পাচ্ছে যেটা তো এইসব ইয়েতে মানে আর আবার অফিসারদের বাসা বাড়িতে লেডিদেরকে কিভাবে কি নিগৃহীত করেছে, বাচ্চাদেরকে নিগৃহীত করেছে। আপনি আজকেও একটা ইন্টারভিউতে আপনি শুনেছেন আমাদের যে কর্নেল লুৎফর স্যারের মেয়ে, ওরা তখন 13-14 বছরের, ওরা এখন 30-এ 30 বয়স। তারপরে আপনার এই যে জেনারেল শাকিলের ছেলে ব্যারিস্টার। তাই আমার কথা হচ্ছে যে ওরা তো তখন একেবারেই ছোট ছিল। হুম, মানে আমার ইয়েটা হলো যে কিভাবে ওদেরকে নানাভাবে নিগৃহীত করা হচ্ছে। মানে আমি বলবো যে এটার চেয়ে এত নিষ্ঠুরতম পরিণাম যেটা আমাদের দেখতে হবে, আমাকে সাক্ষী থাকতে হবে, যেটা পৃথিবীর ওয়ার ইতিহাসে, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, হুম। গালফ ওয়ার, এনি ওয়ার, ইট নেভার কাভার্ড, ইট নেভার ইভেন যে আপনার আপনার হলোকাস্ট যেটা হয়েছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে,
ওটার মধ্যে কিছু ননসেন্স ফর্ম করে কিন্তু নাসিরদেরকে মারা হয়েছে। বাট আমাদের এখানে কিন্তু কোনো কিছুই মানা হয়নি, কারণ এটা সম্পূর্ণই একটা ইন্টেনশন